আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সকল স্টুডেন্টগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো রয়েছে। সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম, ইউনিভার্স সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে আরও একটি নতুন টিউটোরিয়ালে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। মূলত আজকের বিষয় হচ্ছে নতুন কারিকুলাম অনুসারে নবম শ্রেণীর অধ্যায় 2-এর তাপমাত্রা ও তাপ। আজকে আমি দেখাবো যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের যে প্রসারণ ঘটে সে নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে পদার্থের ভিতর অণুগুলো কম্পনরত অবস্থায় থাকে, আর পদার্থের ভিতর যে বিভব শক্তি গতিশক্তি রয়েছে এবং তাপ শক্তির কারণেই অণুগুলো ছোটাছুটি করে, এসব আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি। আর এসব দেখো, উত্তপ্ত আবহাওয়ায় রেল লাইনের আঁকাবাঁকা হয়ে যাওয়াটা নিয়ে আমরা একটু বাস্তবে একটা এক্সাম্পল দিতে পারি। যে যখন আবহাওয়ায় যখন যে কোনো একটা এলাকায় যদি তোমার কোনো একটা কাজ করতে যায়, তাহলে সেখানকার ইঞ্জিনিয়ারগণ যেটা করে যে সেই এলাকায় সর্বোচ্চ কত ডিগ্রি তাপমাত্রা উঠেছে, কয়েক বছরের তাপমাত্রা রেকর্ড নেয় যে সর্বোচ্চ কত হয়েছিল এবং সর্বনিম্ন কত হয়েছিল। সেটার কারণ কি? কারণ হচ্ছে তাপ প্রয়োগে যে পদার্থের প্রসারণ ঘটে সেটার একটা পরীক্ষা এখানে দেখা গেছে যে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ যদি হয়, তাহলে সেখানে যদি কোনো কিছু তৈরি করা হয়, যদি এই প্রসারণটা সম্পর্কে জানা না থাকে তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এসবের ভিতরে একটা উদাহরণ হচ্ছে যে তোমার এই রেল লাইন। সো রেল লাইনে কি হয়, যে ধরে নিলাম যে এটা একটা রেল লাইন। তোমরা যদি রেল লাইনের পাশে গিয়ে থাকো, যদি মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে দেখবে যে এটা যদিও রেল লাইন আঁকা হয়নি, তো রেল লাইনের মতো করে। সো এই রেল লাইনের দেখবে যে এরকম ছোট ছোট গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলো কেন থাকে? এই গ্যাপগুলো থাকে এই কারণে যে এখানে যখন উত্তপ্ত আবহাওয়া থাকে, যদি খুব গরমের দিন হয়, খুব গরম হয়ে গেল আবহাওয়া এবং সেখানকার উপর দিয়ে আবার ট্রেনের চাকা যাচ্ছে। সো ট্রেনের গতিবেগ আমরা জানি যে ভরবেগ অনেক বেশি, এবং সেখানকার যে ট্রেনের যে চাকাগুলো রয়েছে, এই চাকাগুলো যখন চলতে থাকে তখন তোমার ঘর্ষণের ফলে একে তো উত্তপ্ত আবহাওয়ায় সেখানকার একটা তাপ এবং ঘর্ষণের ফলে আরেকটা তাপ। এই যে তাপ, এই তাপের কারণে সেখানকার এই যে ট্রেনের লাইনের যেই লৌহটা রয়েছে, এই লৌহের পদার্থটা তোমার গরম হয়ে তাপমাত্রা বেড়ে গিয়ে একটু তোমার প্রসারিত হবে। সেই প্রসারণটা যদি তোমার এমন হয় যে তুমি এখানে এরকম ধরে নাও যে এই লাইনটা যদি এরকম হয়, তুমি যদি এর উপর দিয়ে চালনা করো, যদি তুমি গ্যাপ না রাখতে, তাহলে যেটা হতো যে এই লাইনটা প্রসারিত হয়ে কোথায় যেত, তখন কিন্তু এইরকম একটা ঘটনা ঘটে যেত, যে প্রসারিত হয়ে এরকম বাঁকা হয়ে যেত। তখন কিন্তু ট্রেনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি এবং দুর্ঘটনা ঘটবে, কারণ ট্রেনের লাইন বাঁকা হয়ে যাবে। সে কারণে তোমার এই যে উত্তপ্ত আবহাওয়ায় রেল লাইনের আঁকাবাঁকা হয়ে যাওয়াটা, এটা কিন্তু একটা তোমার এই যে কঠিন পদার্থের প্রসারণের একটা তাপ প্রয়োগে প্রসারণের একটা এক্সাম্পল। এরকম আরও এক্সাম্পল তোমরা তৈরি করতে পারো। সো তাহলে আমাদের দেখতে হবে যে আসলে এই তাপমাত্রা বেড়ে গেলে কেনই বা এই প্রসারণটা ঘটবে, আর কেনই বা এই এতটুকু গ্যাপ রাখবে, কেন বড় গ্যাপ রাখা হয়নি। সো এই দুটো প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে জানতে হবে যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের যে প্রসারণ হয়, সেই প্রসারণটা আসলে কিভাবে হয়। সো দেখো, যদি ধরে নাও যে এটা একটা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের ভিতরে আমরা জানি যে কোনো পদার্থের ভিতরে অণু পরমাণু থাকে। সো এই যে কঠিন পদার্থের ভিতরে আমি ধরে নিলাম যে এইগুলো হচ্ছে তোমার অণু, এই পদার্থের অণু। সে প্রত্যেক পদার্থের ভিতরেই তোমার অণুগুলো কি করে কম্পনরত অবস্থায় থাকে। কেন? যে তাপ শক্তির কারণে। সেখানে যে শক্তিটা কাজ করে সেটা হচ্ছে তাপ শক্তি। আর স্বভাবত এই পদার্থের ভিতরে কি করে, যে প্রত্যেকটা অণুপরমাণু ওনাদের এদের নিজেদের ভিতরে যে একটা আন্তঃআণবিক বল আছে। যেমন এগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা করে পরমাণু, যদি আমি ধরে নিই, একটা করে অণু যদি ধরে নিই আমি। সো এই অণুগুলোর মাঝখানে একটা গ্যাপ রেখে এখানে বসে আছে। এই অণুগুলোর মাঝখানে একটা আরেকটাকে একটা বল দিয়ে আকর্ষণ করে ধরে রেখেছে, আর এই বলটার নাম হচ্ছে আন্তঃআণবিক বল।
আর এই বলটাকে একটা স্প্রিংয়ের সাথে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারো, যে একটা স্প্রিং, যেমন ধরো এই স্প্রিংটা, এটা একটা স্প্রিং। সো এই স্প্রিংটা দেখো, এটাকে যদি তুমি এদিকে প্রসারিত করতে চাও, স্প্রিংটাকে এটা প্রসারিত হবে। বাট এটা একটা বিশেষ স্প্রিং, এমন একটা স্প্রিং যে এই স্প্রিংটা তুমি যখন সংকুচিত করবে তখন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, নির্দিষ্ট দূরত্বে আসার পর এরপরে আর সে কাছাকাছি আসবে না। সো এই একই ধরনের এক্সাম্পল কিন্তু তুমি এই যে পরমাণুগুলো রয়েছে, এই যে অণুগুলো রয়েছে, এটার সাথে তুমি এই এক্সাম্পলটাকে সেট করতে পারো যে এদের ভিতরে যে দূরত্বটা রয়েছে, এই দূরত্বটা আমি ধরে নিলাম যে এখান থেকে দুটো পরমাণু অথবা দুটো পরমাণুর কথাই চিন্তা করি আমরা, যেহেতু পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। এখান থেকে দুটো পরমাণু আমরা এখানে নিয়ে এসে জুম করে দেখালাম। সো ধরে নিলাম যে এটা দুটো পরমাণু। তো তখন হয় কি, যে আন্তঃআণবিক বলের কারণে এদের মাঝখানের যেই দূরত্বটা রয়েছে, এই দূরত্বটা বজায় রাখে শুধু এই আন্তঃআণবিক বলের কারণে, একজন আরেকজনকে আঁকড়ে ধরে রাখে। বাট এর এই যে দূরত্বটা, এটা আর কমবে না, নিচের দিকে আসবে না, এটাকে তুমি ইনক্রিজ করতে পারবে, বাড়াতে পারবে। তো বাড়বে কখন? বাড়বে যদি তুমি এর ভিতরে তুমি তাপ প্রয়োগ করো। যেমন এই পদার্থটার ভিতরে ধরো এইটা একটা তাজাল্লি, সো এই যে কঠিন পদার্থটার ভিতরে এই তাজাল্লি দিয়ে তুমি তাপ প্রয়োগ করছো। এই তাপ প্রয়োগের কারণে এই যে এখানকার যেই অণুগুলো রয়েছে, এই অণুগুলো তোমার ছোটাছুটি করতে শুরু করবে। আমরা এটা আগের ভিডিওতে জেনেছি যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ, মানে যে কোনো পদার্থের ভিতরে এই যে অণুগুলো কি করে ছোটাছুটি অবস্থায় রয়েছে, কম্পনরত অবস্থায় রয়েছে। যদি তুমি আরও বেশি তাপ প্রয়োগ করো তখন কি হয়, আরও বেশি কম্পন হয় এবং তাদের গতিশক্তি বেড়ে যায় এবং সেগুলো জায়গার পরিবর্তন করে, একটা জায়গায় থাকে না, সেগুলো তোমার একটু দূরে অবস্থান করে এবং জায়গা দখল করে। সো তখন কি হবে, তখন অবশ্যই এই বস্তুটা প্রসারিত হবে। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই যে বস্তুটার যেই প্রসারণ, এই প্রসারণটাকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি না। এই প্রসারণটা এত অল্প পরিমাণে হয় যে এটাকে স্বাভাবিকভাবে দেখতে পারি না। সো দেখো, একটা প্রশ্নের আনসার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, কি যে কেন এটা প্রসারিত হয়, আর কেন এই যে গ্যাপটা এতটুকু রাখা হয়, কেন বড় রাখা হয় না, বেশি রাখা হয় না। এটার আনসার জানতে হলে তোমাকে আরেকটা নতুন জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে যে কোনো কঠিন পদার্থকে তুমি যদি তাপ প্রয়োগ করো, কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেই কঠিন পদার্থটা তোমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিন দিকে তোমার এটার হয়, প্রসারিত হয়। তো তিন দিকে যখন প্রসারিত হয় তখন এই যে তিন দিকের প্রসারণটা তোমাকে মাপতে হবে। আর এই প্রসারণটা মাপতে গেলে তোমাকে নতুন একটা জিনিস জানতে হবে, যেটার নাম হচ্ছে সহগ। নতুন একটা জিনিস, সেটার নাম হচ্ছে তোমার সহগ। সো দেখো, আর সেটা কি, সেটা হচ্ছে প্রসারণ সহগ। এই প্রসারণ সহগ ব্যবহার করা হয়। আর এই প্রসারণ সহগ হলো কঠিন পদার্থের বেলায় দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ, প্রস্থ প্রসারণ সহগ এবং তোমার আয়তন প্রসারণ সহগ। এই সহগ তিনটি হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। আর যার কারণে তুমি যদি যে কোনো একটা সহগ যদি তুমি বের করতে পারো, তাহলে অন্য দুটো সহগও তুমি বের করতে পারবে। এটার কারণ কি, সহগ তো সহগই, যে এই একটা কঠিন পদার্থের, যে কোনো একটা পদার্থের যদি তুমি সহগ চিন্তা করো যে এটা কতটুকু বাড়বে, কতটুকু প্রসারণ হবে, সো ওই পদার্থের প্রসারণটা কতটুকু হয় সেটা তোমার অবশ্যই এই যে ফিক্সড যেই সহগটা, এই সহগটা তোমার তিন দিকে একই রকম আসবে। সো একটাকে যদি তুমি বের করতে পারো, আর দুটোকে অবশ্যই তুমি এটা বের করতে পারবে। সো দেখো, এটা জানার জন্য আমরা আরেকটু ডিপ লেভেলে যাই। এখন আমাকে জানতে হবে যে তোমার এই যে সহগটা আসলে কি, সহগটা আমি কোথায় পাবো সহগটা। সো এই সহগটা বের করার আগে একটু বলে নিই যে আমরা সবসময় কি করি, আমরা যে দৈর্ঘ্য বরাবর প্রসারণ পরিমাপ করব, যে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর প্রসারণ আমরা বের করব। আর এই দৈর্ঘ্য বরাবর প্রসারণ বের করতে গিয়ে আমরা
দেখি যে এই যে সহগটার কথা বললাম যে দৈর্ঘ্য বরাবর প্রসারণ সহগ, এই জিনিসটা আসলে কি। সো ধরো এই জিনিসটা কি দেখি, যে ধরো একটা কঠিন বস্তুর দৈর্ঘ্য তোমার এই যে এইটা একটা বস্তু। সো এই বস্তুটার দৈর্ঘ্য তোমার হলো যে L1, কখন, যখন তার তাপমাত্রা থাকে T1। সো তাপমাত্রা যখন T1 তখন তার দৈর্ঘ্য হচ্ছে তোমার L1। আর যখন তুমি এই তাপমাত্রাটাকে বাড়াবে, এর ভিতরে যখন তাপ দিবে, তাপ অ্যাপ্লাই করবে, হিট অ্যাপ্লাই করবে, তখন এই T2 তুমি তাপমাত্রা অ্যাপ্লাই করলা। তার মানে তাপমাত্রা ছিল আগে T1, এখন তুমি তাপমাত্রাটা পরিবর্তন করে T2 করলে। ধরো এখানে তোমার আগে ছিল 30 ডিগ্রি টেম্পারেচার, যেহেতু তাপমাত্রার এককটাকে তোমার কেলভিন দিয়ে প্রকাশ করা হয়, তা আমি ধরে নিচ্ছি যে এখানকার তাপমাত্রাটা ছিল তোমার 30 কেলভিন। 30 কেলভিনের জায়গায় তুমি এটাকে এখন তাপ বাড়িয়েছো, তাপ বাড়ালে ধরো আমি এখানে 50 ডিগ্রি তাপ দিলাম এখন। সো আমি বাড়ালাম, কিন্তু T1 থেকে T2 বানিয়ে নিলাম। সো তুমি যদি 30 কেলভিনকে ধরো তোমার T1, তাহলে 50 কেলভিন সেটা হচ্ছে তোমার T2। তা আমি যখন T2 বানালাম, তখন এই দৈর্ঘ্যটা তোমার বৃদ্ধি পেয়ে তোমার L2 হয়ে গেল, এটা L2 হয়ে গেল। সো তোমার এখন চিন্তা করতে হবে এরকম যে সহগটা আসলে কি। এই যে সহগটা আমি এখন এখানে দেখাচ্ছি যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে বস্তুটির দৈর্ঘ্য বরাবর কতটুকু অংশ বৃদ্ধি পায়, এই পরিমাপটা হল তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এটা যদি তোমার আয়তনের দিকে বৃদ্ধি পায় তাহলে বলবো আয়তন প্রসারণ সহগ, এবং এটা যদি ক্ষেত্রফলের দিকে তোমার বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ। আমি মনে হয় এটা বোঝাতে পারলাম। আবারও একটু রিপিট করি, কারণ এটাই মূল জায়গা আমাদের। সেটা হচ্ছে কি, যে ধরো একটা কঠিন বস্তুর দৈর্ঘ্য T1 তাপমাত্রায় ছিল তোমার L1, তাহলে এটাকে যখন তাপমাত্রাটাকে যখন আমি বাড়ালাম, T2 করলাম, তখন এই পদার্থটা বৃদ্ধি পেয়ে এটা এই যে এতটুকু হয়ে গেল। তো এতটুকু হয়ে এই পুরো দৈর্ঘ্যটার নাম হলো L2। তাহলে বাড়লো কতটুকু? বাড়লো কিন্তু ঠিক এই যে এখান থেকে এই যে এই অংশটা তোমার বাড়লো, এতটুকু বাড়লো। সো এই যে এতটুকু বাড়লো, এইটা তোমার দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়েছে। সো দেখো তাহলে এখানে সহগ কোনটা হবে। তো সহগ জানতে হলে আমাদেরকে একটু বেসিকে যেতে হবে, যে এটা তো পুরোটা বাড়লো, যে আমি এখানে তাপমাত্রা বাড়ালাম, বাট যদি আমি একক হিসেবে চিন্তা করি যে আমি ক্ষুদ্রতম কতটুকু তাপমাত্রা দিলে কতটুকু বাড়বে, তাহলে দেখো কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে বস্তুটির দৈর্ঘ্য বরাবর কতটুকু অংশ বৃদ্ধি পায়, তাহলে তার পরিমাপই হলো তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। আর যদি বলি যে এই দৈর্ঘ্য বরাবর না, এটা প্রস্থ বরাবর হয়েছে, তাহলে প্রস্থ প্রসারণ সহগ। এটা তোমার আয়তন বরাবর হয়েছে, তাহলে আয়তন প্রসারণ সহগ। আর দৈর্ঘ্য প্রসারণ সহগকে গ্রিক অক্ষর আলফা দিয়ে তোমার প্রকাশ করা হয়। আর এই আলফা মানেই হচ্ছে এই কথাটা। তোমাকে যদি বলে যে আলফা কি, আলফা মানেই হচ্ছে যে তুমি প্রতি ডিগ্রি তাপমাত্রা বাড়ালে, তোমার প্রতি ডিগ্রি তাপমাত্রা তুমি বাড়ালে দৈর্ঘ্য বরাবর কতটুকু তোমার বৃদ্ধি পায়। তাহলে এটা হলো তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তুমি কিন্তু শুধু সহগ বলতে পারবে না। তার মানে শুধু সহগ যদি তুমি বলতে চাও, যে তখন বলতে হবে যে প্রতি ডিগ্রি তাপমাত্রা বাড়ালে পদার্থের অথবা ওই বস্তুর কতটুকু অংশ বৃদ্ধি পায়। 1 ডিগ্রির জন্য কত বৃদ্ধি পায়, 2 ডিগ্রির জন্য কত বৃদ্ধি পায়, 3 ডিগ্রির জন্য কত বৃদ্ধি পায়। তাহলে এভাবে প্রতি একক তাপমাত্রার জন্য কতটুকু বৃদ্ধি পায়, সেটা হলো তোমার সহগ। আর এটা যদি তোমার ক্ষুদ্রতম নিয়ে আসো, তখন কিন্তু একে নিয়ে আসতে হবে, এককে 1। তাহলে এই এককটা, এটা যদি তোমার একক না, এটা যদি তোমার এই প্রসারণটা যদি তোমার দৈর্ঘ্য বরাবর হয়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, প্রস্থ বরাবর হলে প্রস্থ প্রসারণ সহগ, এবং আয়তন বরাবর হলে আয়তন প্রসারণ সহগ। আর ওই কথাটাকেই এই যে প্রসারণ সহগ, এই সহগটাকে তোমার আলফা দিয়ে প্রকাশ করা হয়। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরে। সো এখন তাহলে একটা জিনিস দেখো, যে এই যে বস্তুটাকে তুমি তাপমাত্রা চেঞ্জ করে L1 থেকে L2-তে নিয়ে গেলে, তাহলে কি হলো, যে এখানে একটা দৈর্ঘ্যের পরিবর্তন হলো। তাহলে এখানে তুমি বের করো যে দৈর্ঘ্যের মোট পরিবর্তন কতটুকু হলো। তাহলে আমরা এখানে লিখি
সো ব্যাপারটা দেখো খুব সহজ, যে দৈর্ঘ্যের মোট পরিবর্তন কতটুকু হলো। তাহলে দৈর্ঘ্যের মোট পরিবর্তন তো তুমি কত থেকে কত বাড়িয়েছ, তুমি ছিল তোমার এই যে এই L পর্যন্ত ছিল, তাহলে এখন তাপমাত্রা বাড়ানোর কারণে L2 হয়ে গেল। তাহলে এই যে এতটুকু জায়গা তুমি কিভাবে বের করবে? তাহলে দেখো এই যে পুরো L2 থেকে এই যে L1 এর এতটুকু অংশ যদি তুমি মাইনাস করে দাও, তাহলেই তো তুমি এটা পেয়ে যাচ্ছ। তাহলে সেটাই লেখা হয়েছে যে দৈর্ঘ্যের মোট পরিবর্তন কতটুকু হলো, এতটুকু হলো। মানে এই যে এই এতটুকু জায়গা পরিবর্তন হলো, এই যে L2 মাইনাস L1 মিন করে যে এতটুকু জায়গা তোমার পরিবর্তন হলো। এখন একটা জিনিস দেখো, যে এটা তো হলো L থেকে বৃদ্ধি পেয়ে তোমার L2-তে গেল, আর এটা এতটুকু অংশ বৃদ্ধি পেল, মোট পরিবর্তন হলো এতটুকু। তাহলে ব্যাপারটাকে বোঝার জন্য তুমি যদি এইরকম চিন্তা করো, যে আমার একটা জিনিস ছিল 4, তো 4 থেকে বৃদ্ধি পেয়ে এটা হলো তোমার 6, তাহলে কতটুকু বৃদ্ধি হলো? তাহলে দেখো 6 থেকে যদি আমি এটাকে এই লাস্ট কি এই যে এটা L2, এটা হচ্ছে L1, তাহলে দেখো আমরা যে কোনো পরিবর্তন কিভাবে বের করি, তাহলে এই যে 6 থেকে তোমার 4 বিয়োগ যাবে, তাহলে 2 হবে, তাহলে সেটাই তো L2 মাইনাস L1। তাহলে এতটুকু এই যে 2 হলো তোমার, এই যে এই এখান থেকে গিয়ে 2 পরিবর্তন হলো, 2 হলো তোমার এতটুকু অংশ। এখন দেখো এটা হলো মোট পরিবর্তন হয়েছে, তাহলে টোটাল দৈর্ঘ্যটা ছিল কত? 4, তো 4-এর ভিতরে তোমার পরিবর্তন হয়েছে 2, তাহলে 1-এর ভিতরে কত পরিবর্তন হবে? তাহলে নিচে 4 উপরে 2, রাইট? তাহলে দেখো এইরকমই যে L এর ভিতরে পরিবর্তন হয়েছিল কতটুকু? টোটাল এতটুকু। L এর ভিতরে পরিবর্তন হয়েছে টোটাল এতটুকু। 1-এর ভিতরে প্রতি এককে কতটুকু পরিবর্তন হয়েছে? তাহলে এটা অবশ্যই এই জায়গাটার মতো চিন্তা করো। তাহলে L2 মাইনাস L1/L, এটা হচ্ছে তোমার এই যে দৈর্ঘ্য কত অংশ পরিবর্তন হলো সেই জিনিসটা এখানে এটা মিন করছে। তাহলে দেখো আমরা যদি বলি যে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন, সেটা কি হবে? সেটা হবে দেখো যে T1 যখন ছিল, তাপমাত্রাটা T1 যখন ছিল তখন কতটুকু ছিল, আর T2 যখন হয়েছে তখন কতটুকু ছিল। তাহলে এখানে দেখো আমার তাপমাত্রা ছিল T1, আমি করলাম T2, তাহলে এখানে পরিবর্তনটা কি হবে? এখানে অবশ্যই তোমার T2 মাইনাস T1, তাই না? যেমন ঠিক এই জায়গাটার মতো আমার টেম্পারেচার ছিল তোমার 30 কেলভিন, এবং আমি যখন বাড়িয়েছি তখন টেম্পারেচারটা হয়ে গেল তোমার ধরো যে 50 কেলভিন। তাহলে এখানে পরিবর্তনটা আমি কীভাবে বের করব? তাহলে অবশ্যই 50 মাইনাস 30, তাহলে এটা ছিল তোমার T1, এটা ছিল T2, তাহলে এই যে 50 মাইনাস 30, তার মানে T2 মাইনাস T1। তাহলে এইটা হচ্ছে তোমার যে মানে কতটুকু সময় তুমি বাড়িয়েছিলে। তো এখানে কতটুকু, এখানে দেখো যে 20 সময় না, টেম্পারেচার। তো এখানে দেখো যে আমি 20 কেলভিন টেম্পারেচার আমি বাড়িয়েছিলাম, 20 কেলভিন আমি তাপ দিয়েছিলাম, টেম্পারেচার না তাপ দিয়েছিলাম আমি। তো দেখুন এখন টেম্পারেচার বাড়িয়েছিলাম তোমার 20 কেলভিন। তাহলে 20 কেলভিন বানানোর জন্য কিন্তু তোমার মোট দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছিল এত অংশ পরিবর্তন হয়েছিল। তাহলে 1 কেলভিন বাড়াতে কতটুকু অংশ পরিবর্তন হবে? তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে পরিবর্তনটা, যে প্রতি ডিগ্রি মানে হচ্ছে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন হয়েছে, এইটা তাহলে কিভাবে লিখব? এটা আমরা অবশ্যই লিখতে পারি এইভাবে, যে এটা হচ্ছে তোমার L2 মাইনাস L1, আর এই যে পরিবর্তন এটা হচ্ছে টোটাল অংশে পরিবর্তন হলো কতটুকু অংশ। তাহলে এটা তাপমাত্রার 1 ডিগ্রি তাপমাত্রার জন্য পরিবর্তন হলো কতটুকু অংশ? তাহলে ওই যে তোমার T2 মাইনাস T1। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ। তো দেখো এখন এই যে প্রতি 1 ডিগ্রি তাপমাত্রার জন্য দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এটাকে কি লেখা যায়? এটাকে কিন্তু লেখা যায় হচ্ছে তোমার আলফা, কারণ এটাই তো সহগ, যে এই কথাটার নামই হচ্ছে সহগ। আমরা একটু আগেই দেখে এসেছি যে প্রতি 1 ডিগ্রি, এই যে এখানে দেখেছিলাম যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে যত অংশ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে তোমার আলফা দিয়ে আমরা প্রকাশ করেছিলাম এই কথাটাকে। তাহলে এইটাই হচ্ছে তোমার দৈর্ঘ্যের সহগ, আর এই সহগটা হচ্ছে তোমার আলফা। সো আলফা ইকুয়াল হচ্ছে এত। এখন দেখো যে কোনো কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি
আলফা, এই আলফাটা যদি তুমি জানো, যদি আলফা জানা থাকে তাহলে তাপমাত্রা যদি তোমার বৃদ্ধি পায় তাহলে একটা বস্তুর দৈর্ঘ্য কত হবে এইটা তুমি এই সমীকরণ থেকে বের করতে পারবে, রাইট? তো তাহলে আমরা একটা কথা কিন্তু এখানে লিখতে পারি কি, যে যদি T1 তাপমাত্রা একটা কঠিন বস্তুর দৈর্ঘ্য যদি হয় তোমার L1, তাহলে আমি যদি তাপমাত্রা T2 করি তাহলে তার দৈর্ঘ্য হবে L2। তাহলে ওই L2 দৈর্ঘ্যটা আমি কিভাবে পাবো? তাহলে ওই L2 দৈর্ঘ্যটা আমি পাবো ঠিক এইভাবে, যে আমার ইয়েটা ছিল কি, আলফা সমান তোমার L2 মাইনাস L1, আর এটা হচ্ছে তোমার L1 টাইমস T2 মাইনাস T1। সো এখন যদি আমরা এটাকে ধরো আমি এই যে ক্রস যদি তোমার ইয়ে করি, গুণন করি, তাহলে কি হবে, এটা ক্রস হয়ে এদিকে চলে আসলো L2 মাইনাস L1 সমান এটা ক্রস হয়ে এই পাশে গেলে আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, রাইট? এরকমটা হয়। এখন যদি আমি বের করতে চাচ্ছি কি, আমি বলেছি যে তোমার T2 তাপমাত্রায় বস্তুটার দৈর্ঘ্য ছিল কত, L1। T2 তাপমাত্রায় দৈর্ঘ্য ছিল তোমার L1। এখন আমি তাপমাত্রাটাকে বাড়ালাম, আমি T2 করলাম। T2 করলে তাহলে তোমার দৈর্ঘ্যটা হবে কত, তোমার L2। তাহলে এই L2টাকে আমি কিভাবে বের করব? তাহলে এই দেখো এখান থেকে আমি বের করতে পারছি যে L2 সমান আমি এখন কি লিখতে পারি, দেখো এইটাকে, এটা এখন মাইনাস আছে, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1, এটা টাইমস আকারে এখানে রয়েছে, রাইট? তাহলে দেখো আমি যদি এখন বলছে, একটু আগেই বলেছি, যদি কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগটা যদি তোমার এই যে আলফা আমরা পেলাম, এখানে যে কঠিন বস্তুর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা হবে, এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা আমরা পেলাম আলফা। এখন যদি আমি আলফাটা জানি তাহলে অনায়াসে কিন্তু আমি ওই যে দৈর্ঘ্যটা আমি বের করে ফেলতে পারবো, এই যে যেটা আমার প্রসারিত হয় কতটুকু প্রসারিত হচ্ছে। তাহলে আমার তো মূল উদ্দেশ্য এইটাই যে আমি বের করতে চাচ্ছি কি, আমি বের করতে চাচ্ছি যে আমার যেই যেমন ধরো আমি বের করব কি, যে এই যে দৈর্ঘ্য প্রস্থ এবং তোমার আয়তন বরাবর এই অংশটা বৃদ্ধি পেল, এই অংশটা তোমার কতটুকু বৃদ্ধি পেল আমি এটা এখন বের করব। সো এটা আমি দৈর্ঘ্য বরাবর বের করব কিভাবে? তাহলে দৈর্ঘ্য বরাবর বের করতে গেলে তার দৈর্ঘ্যের সূত্রটা আমার লাগবে। তাহলে আমি দৈর্ঘ্যের সূত্রটা আমি এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে আমার এখন জানা রাখার দরকার কি, জানা থাকার দরকার হচ্ছে তোমার এই যে আলফা। তাহলে আলফা কি, আলফা হচ্ছে ওই যে প্রসারণ সহগ। এই প্রসারণ সহগটা এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম হবে, এক এক রকম ভিন্ন ভিন্ন হবে। এটা তোমার লোহার ক্ষেত্রে একরকম হবে, স্টিলের ক্ষেত্রে আরেক রকম হবে, কীরকম, পিতলের ক্ষেত্রে আরেক রকম হবে। যে এরকম যে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে ওই লোহার কতটুকু অংশ প্রসারিত হয়, 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে এই একটা পিতলের কতটুকু অংশ বৃদ্ধি পায়, 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে একটা ধরো তোমার স্টিলের কতটুকু অংশ বৃদ্ধি পায়। এইটা হচ্ছে তোমার সহগ। আর এই সহগটা অবশ্যই তোমাদেরকে আগে থেকে এটা হচ্ছে তোমার রিসার্চ করার জিনিস, এটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিবে। তাহলে আমরা দেখো এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। সো হোয়াট ইজ দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটা হচ্ছে যে ইংরেজিতে বলা হয় তোমার লিনিয়ার কোএফিসিয়েন্ট, লিনিয়ার এক্সপানশন কোএফিসিয়েন্ট বলা হয়। সো এই জিনিসটা তোমরা অবশ্যই, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। এটা একটা জানা থাকলেই, এখন আমরা জেনেছি তোমার দৈর্ঘ্য বরাবর, এখন আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যেটা প্রস্থ বরাবর কীভাবে বের করতে হয়, সেটা 2 মিনিটের ভিডিওর ভিতরেই তোমরা দেখে যাবে। যে প্রস্থ বরাবর আমরা আগে প্রথমে বলেছিলাম যে এই 3টা রিলেটেড, দৈর্ঘ্য প্রসারণ সহগ, প্রস্থ প্রসারণ সহগ এবং তোমার আয়তন প্রসারণ সহগ, 3টা জিনিসই পরস্পর সম্পর্কযুক্ত। তার কারণেই আমরা যে কোনো একটা বের করলে অপর দুটো বের করতে পারবো। আর সেই জিনিসটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ। সো চলো আমরা আরেকটা ছোট একটা সমাধান করে নিই। তো দেখো বলা হচ্ছে যে 290 ডিগ্রি তাপমাত্রায় থাকা একটা তারের 10 মিটার তারের একটা ধাতব তার, এটা তুমি রোদে ফেলে রেখেছো। তো রোদে ফেলে রাখলে তোমার এটার তাপমাত্রা হলো তোমার এই যে 325 কেলভিন হলো।
সো ছিল তখন তাপমাত্রা কত, যখন নর্মাল টেম্পারেচারে মানে প্রথমে ছিল রৌদ্রে দেওয়ার আগে 290 কেলভিন ছিল, আর রৌদ্রে যখন তুমি ফেলে রেখেছিলে তখন 325 কেলভিন হলো। সো ডেফিনেটলি তাপমাত্রা এখানে পরিবর্তন হয়েছে। তাহলে দেখো এখন বলছে যে তারের দৈর্ঘ্য কত হবে। তাহলে যেহেতু তুমি তাপমাত্রা বাড়িয়েছো, তাহলে অবশ্যই এটা তোমার 10 মিটার ছিল, এখন তাপমাত্রা বাড়ালে আমরা জানি কি প্রসারিত হয় যে কোনো কঠিন পদার্থ, তাহলে একটু হলেও প্রসারিত হবে। তাহলে এখন তার দৈর্ঘ্য কত হবে, তাহলে বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্যটা কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো আমাদেরকে বলছে যে L2 কত, সেটাই মিন করতেছে এখানে। সো আমরা এখানে দেখি যে এখানে T1 কত, আমরা খুব সহজে বের করতে পারবো। এখন T1 হচ্ছে 290 কেলভিন, এখানে T2 হচ্ছে কত, আমরা একটু সোজা করে বসাই জায়গা স্বল্পতার কারণে। T2 তাহলে বৃদ্ধি পেয়ে তোমার এটা 325 হলো, তাহলে 325 কেলভিন। তাহলে L1 কত ছিল তোমার 10 মিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে যে বৃদ্ধি পেয়ে কত L2 হলো, এই L2 এটা কতটুকু হলো, এটা এখন বের করতে হবে আমাদেরকে। অপরপক্ষে দেখো তোমার এই যে তারটা, এই তারের উপাদান প্রসারণ সহগটা কিন্তু তোমাকে এখানে বলে দিয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু বলে দিবে তোমাদেরকে। সো এটা বলে দিয়েছে। তো এখন দেখো আমরা সূত্র অনুযায়ী বসাই, আমরা L2 সমান কি লিখতে পারি। আমি সূত্রটা আর এখানে বসালাম না, শুধু মানগুলা ভ্যালুগুলো এখানে পুট করে দিচ্ছি। দেখো, সো L1 মানে হচ্ছে তোমার 10 প্লাস আলফা কত, আলফা হচ্ছে এইটা হচ্ছে আলফা, ওই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আলফা হচ্ছে এই যে এটা। তাহলে এই 23, যদি আমার এখানে লেখা উচিত ছিল আলফা সমান এত, 23 ইন্টু 10 ইনভার্স 6 কেলভিন ইনভার্স 1, এটা হচ্ছে তোমার একক। এটা কিভাবে আসলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। সো এখন আর এটা দেখানো যাবে না। সো এটা এখানে এই কেলভিনটা লেখার দরকার নেই। তো এখানে আর কি আছে যে এখানে হবে তোমার L1 মিনস হচ্ছে তোমার 10, আর এখানে টাইমস T2 মাইনাস T1। তাহলে এটা আমরা এখানে বসাই। T2 কত, 325 মাইনাস T1 কত, 290 কেলভিন। তাহলে এইটা কত আসে, এটা দেখো এখানে আমি একটু যদি ছোট তোমাদের বোঝার সুবিধার্থে ভেঙে করে দেই, যে এই যে 23 গুণন 10 ইনভার্স 6 মানে কি 1/10 টু দ্য পাওয়ার 6। এটা সবাই যারা ম্যাথমেটিক্স ভালো জানো তারা করতে পারবে। অবশ্যই ম্যাথমেটিক্স ভালো জানতে হবে, ফিজিক্স ভালো করে পড়তে হলে। তাহলে এখানে কত থাকে, এখানে দেখো তোমার 35 থাকে। এখন তুমি যেটা করবা, এই যে 23, 10 এবং 35 তিনটাকে তুমি গুণ করবা, গুণ করে তুমি এই যে 10 ইনভার্স 6, তার মানে এই রকম হবে জিনিসটা। আমি আরও সাজিয়ে দিই, 10 প্লাস তুমি এখন যেটা করবে এই যে 23 ইন্টু 10 ইন্টু 35, আর এটাকে ভাগ দিয়ে দিবে তুমি এই 10 ইনভার্স 6, তার মানে এটার সাথে 6টা শূন্য, 1 2 3 4 5 6, 6টা শূন্য। এখন এই জায়গাটাতে যত হয় সেটা তুমি 10-এর সাথে যোগ করে দিবে। যোগ করে দিলে তোমার আনসারটা আসবে হলো এখানে যে এটা ক্যালকুলেটরে করা খুব সহজ, তুমি এটা করে নিতে পারবে ইনশাল্লাহ। সায়েন্টিফিক ক্যালকুলেটরও পারবে, নর্মাল ক্যালকুলেটরও পারবে। জাস্ট এখানে এসে তোমার এই আনসারটা হবে এটা। সো আমরা এখানে এটা কি পেলাম, এটা হচ্ছে তোমার L2 পেলাম। মানে তোমার যে তুমি রৌদ্রে রেখেছো এই তারটাকে, তাহলে রৌদ্রে রাখার পরে দৈর্ঘ্য বেড়ে তোমার টোটাল হয়ে গেছে L2। তো এই L2 কত হলো, এতটুকু হলো। তাহলে এখানে তোমাকে যদি এখন বলে যে প্রসারণটা কতটুকু হলো, তাহলে তুমি এখন বের করতে পারো কি প্রসারণটা। L2 ছিল তোমার, L1 কত ছিল, L1 ছিল তোমার 10 আর L2 হলো এত। তাহলে প্রসারিত হলো তোমার এই দেখো L2 মাইনাস L1। তুমি এখন কি করবে, 10 ইন্টু 008 মাইনাস 10, ব্যাস। এখানে এই যে পয়েন্ট 008 এতটুকু তোমার এত এটা মিটারে আসবে। তোমরা পরবর্তীতে এটাকে এই এককটা দেখেই এই এককটা এখানে বসাবে। তাহলে এইটাই হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যতটুকু যেই অংশটা পরিবর্তন হয়েছে এই অংশটা হচ্ছে এটা, রাইট? সো আশা করি বুঝতে পেরেছো। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়ালে
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে করে যে কোনো নতুন টিউটোরিয়ালের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, এবং লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবে। সো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।